এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনুশীলন প্লাস। আজকে আমরা নন অ্যালাইন্ড মুভমেন্ট এইটা সম্পর্কে জানব। নন অ্যালাইন্ড মুভমেন্ট কি, কেন করা হয়েছিল, কখন গঠন হয়েছিল, কারা গঠন করেছিল, এই সমস্ত খুঁটিনাটি বিষয় আমরা জেনে নেব, যেগুলো অবশ্যই পরীক্ষার পারপাসে তো লাগেই। যেরকম যারা WBCS-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে তো এই ছোট ছোট বিষয়গুলো জেনে রাখা খুবই জরুরি, তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকবে। তো দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন্ড মুভমেন্ট। তো জোট নিরপেক্ষ আন্দোলন, একে সংক্ষেপে নাম বলা হচ্ছে, যেটা হলো 120টি উন্নয়নশীল দেশের একটি ফোরাম, যারা প্রধান শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় বিশেষ করে শীতল যুদ্ধের সময় বা ঠান্ডা লড়াইয়ের সময় স্বাধীন বা নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছিল। মানে কারুর পক্ষেই তারা থাকবে না, সেরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছিল। পরে 1961 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রতিষ্ঠিত এই সংগঠনটির নেতৃত্বে ছিলেন ভারত, মিশর এবং যুগোস্লাভিয়ার নেতারা। নাম সার্বভৌমত্ব, উপনিষেধবাদ বিরোধিতা এবং বিশ্ব শান্তিকে অগ্রাধিকার দেয়। অর্থাৎ এরা গ্লোবালি একটা পিস বজায় রাখা এবং প্রত্যেক দেশের যে নিজস্ব সভারেন্টি আছে, সার্বভৌমত্ব আছে, অন্য কেউ তার ভেতরের ব্যাপারে নাক গলাবে না, এই বিষয়গুলোকেই তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। তো এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1961-তে প্রতিষ্ঠিত হয়। কোথায় হয়? যুগোস্লাভিয়া, যেটা হচ্ছে ইটালির কাছে সমুদ্র পেরিয়ে একটি দেশ, ছোট্ট দেশ যুগোস্লাভিয়া, সেখানকার বেলগ্রেডে এই সংগঠনটি তৈরি হয়। তো উৎপত্তি এবং প্রতিষ্ঠা সম্পর্কে জেনে নিই যে 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং জায়গায় অনুষ্ঠিত হয় এশিয়া আফ্রিকা সম্মেলন। এই সম্মেলনে এই ধারণাটি আনুষ্ঠানিক রূপ লাভ করে, যেখানে বিভিন্ন দেশ পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ক্যাপিটালিস্টিক মার্কিন যুক্তরাষ্ট্র USA এবং কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন একটি তৃতীয় পথ খুঁজছিল। অর্থাৎ না কমিউনিস্ট হতে চাইছে, না পুঁজিবাদী হতে চাইছে, তার মাঝামাঝি একটা পথ তারা খুঁজছিল। এবং সেই কারণে 1955 সালের ইন্দোনেশিয়ার বান্দুংয়ে এটা আনুষ্ঠানিকভাবে তারা ধারণাটা রাখে যে আমরা এরকম একটা জিনিস গঠন করব, যেখানে আমরা তৃতীয় একটা নিরপেক্ষ হিসেবে থাকব। 1961 সালে 5 জন মূল নেতা এই আন্দোলনটি প্রতিষ্ঠা করেন। কারা ছিল? প্রথমে ভারত থেকে জওহরলাল নেহরু, এছাড়া যুগোস্লাভিয়ার জোসিপ ব্রোজ টিটো, মিশরের গামাল আবদেল নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং ঘানার কোয়ামে এনক্রুমাহ, এনারা ছিলেন। তো মেনলি ভারত, যুগোস্লাভিয়া, মিশর, ইন্দোনেশিয়া আর ঘানা, এই 5টা দেশ ছিল, যার মধ্যে ভারতের জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী তিনি ছিলেন। মূল নীতি, তো এই আন্দোলনের নির্দেশিকাগুলো বান্দুং অঙ্গীকার করে উদ্ভূত এবং এর লক্ষ্য হলো গ্লোবাল সাউথের স্বার্থের পক্ষে কথা বলা। এর মৌলিক স্তম্ভগুলোর মধ্যে রয়েছে সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা, অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান করা এবং সাম্রাজ্যবাদ, নব্য ঔপনিবেশিকতাবাদ ও বর্ণ বৈষম্যের বিরোধিতা করা। কাঠামো এবং সদস্যপদ, জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন্ড মুভমেন্ট 120টি সদস্য রাষ্ট্র এবং 17টি পর্যবেক্ষক দেশ নিয়ে গঠিত। তো এখানে কটা সদস্য রাষ্ট্র রয়েছে? 120টা, এবং কটা পর্যবেক্ষক দেশ রয়েছে? 17টা। এই নাম্বারটা আমাদের মনে রাখতে হবে। এটি জাতিসংঘের মোট সদস্য সংখ্যার প্রায় 2/3 প্রতিনিধিত্ব করে। মানে জাতিসংঘে UN-এ যতজন সদস্য দেশ রয়েছে তার প্রায় 2/3 এর মধ্যে রয়েছে। স্থায়ী সচিবালয় নেই, অর্থাৎ এই জাতিসংঘের মতো জোট নিরপেক্ষ আন্দোলনের কোনো আনুষ্ঠানিক সংবিধান বা স্থায়ী সদর দপ্তর নেই। এর প্রশাসন আবর্তিত হয় এবং নিয়মিত অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন চলাকালীন সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নেতৃত্বের হস্তান্তর ঘটে। অর্থাৎ প্রত্যেক বছর প্রত্যেকটা সদস্য রাষ্ট্র ঘুরে ঘুরে তাদেরকে সেই অনুষ্ঠান প্রশাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে নেতৃত্বের হস্তান্তর ঘটে। সমসাময়িক প্রাসঙ্গিকতা, ঠান্ডা যুদ্ধের অবসানের সাথে সাথে এই আন্দোলনটি আধুনিক ভূ রাজনৈতিক ও আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তার লক্ষ্য পরিবর্তন করেছে। অর্থাৎ এরা ভূ রাজনৈতিক, জিওপলিটিক্স এবং আর্থসামাজিক চ্যালেঞ্জগুলোর জন্য কিন্তু নানা রকম কাজ করে থাকে। বর্তমানে এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য কৌশলগত স্বায়ত্তশাসন, বহুপাক্ষিকতা, জাতিসংঘ সংস্কার, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক সমতার পক্ষে সমর্থন জানায়। পরে 1983 সালের 7 থেকে 12 মার্চ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসে ভারতের নিউ দিল্লিতে জোট নিরপেক্ষ আন্দোলনের 7ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। অর্থাৎ 7তম যে শীর্ষ সম্মেলন সেটা ভারতে হয়, নিউ দিল্লিতে হয় 1983-তে।
কিউবার কাছ থেকে সভাপতিত্ব গ্রহণ করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি কিউবার কাছ থেকে সভাপতিত্বটা গ্রহণ করেন। এই সম্মেলনের আয়োজক ছিলেন তাহলে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতবর্ষ। 83টি সদস্য রাষ্ট্র দিল্লি ঘোষণাপত্র গ্রহণ করে, যা সার্বভৌমত্ব হস্তক্ষেপ না করা এবং বিরোধিতার মূল নীতিগুলিকে পুনর্নিশ্চিত করে, যা আমরা অন্য কোনো দেশের সার্বভৌমত্বতে হস্তক্ষেপ করব না, যে কোনো বিষয়ে নাক গলাবো না, আর বিশ্ব শান্তি বজায় রাখার চেষ্টা করব বা সেটা পালনে অন্যকে সাহায্য করব। 83টা সদস্য রাষ্ট্র দিল্লিতে সেই ঘোষণাপত্রটা গ্রহণ করেছিল 1983 সালে। আর কার কাছ থেকে নিয়েছিল সভাপতিত্ব? কিউবার কাছ থেকে। এখন এখানে এদের যে প্রতীকী চিহ্ন সেটা কি? দ্য অফিসিয়াল সিম্বল অফ নন অ্যালাইন মুভমেন্ট বা নাম প্রমিনেন্টলি ফিচার আ ডাভ অফ পিস, অর্থাৎ পায়রা, যেটা শান্তির প্রতীক। ক্যারিং অ্যান অলিভ ব্রাঞ্চ, একটা অলিভের বা জলপাইয়ের শাখা নিয়ে যাচ্ছে। ওভারলেড অন আ ম্যাপ অফ ওয়ার্ল্ড, একটা ওয়ার্ল্ডের ম্যাপের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। দিস এমব্লেম, এই চিহ্নটা রিফ্লেক্ট করে দ্য মুভমেন্টস কোর মিশন টু ফস্টার গ্লোবাল স্টেবিলিটি, অর্থাৎ তাদের যে চিন্তাধারাগুলো সেটা এই চিহ্নটার মধ্যে দিয়ে বোঝা যায়। এই যে এই চিহ্নটা দেখো, একটা পায়রা আছে ডাভ, এবং এখানে অলিভের একটা পাতাকে নিয়ে যাচ্ছে ডালকে, আর এই গ্লোবাল ম্যাপ বা পৃথিবীর ম্যাপের চিহ্নটা দেয়া হয়েছে। তো এই যে লোগোটা সেটা কি দর্শায়? সেটা শান্তি দর্শায়, গ্লোবাল পিস, এবং সেখানে শান্তিটা কিভাবে বজায় থাকবে পৃথিবীর সব দেশগুলোর মধ্যেই সেটাকে বজায় রাখতে হবে। কিসের মাধ্যমে? গ্লোবাল স্টেবিলিটি, ডিজার্টমেন্ট এবং ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। সেই কোল্ড ওয়ারের সময়, ঠান্ডা যুদ্ধের সময় স্বাধীনতা থাকবে প্রত্যেকটা দেশের মধ্যে। এইগুলো যে বজায় থাকবে, একটা ঠান্ডা যুদ্ধ হচ্ছে বা ঠান্ডা লড়াই হচ্ছে, তবুও সবার মধ্যে সভারেন্টি বজায় থাকবে, স্বাধীনতা বজায় থাকবে, স্টেবিলিটি বজায় থাকবে। এই ব্যাপারটাকেই এই চিহ্নটা, এমব্লেমটা রিফ্লেক্ট করে। তো এমব্লেমটা কি আছে, কোন পাখি আছে, এটা মাথায় রাখলেই হবে। পরে ন্যাম এর সর্বশেষ সদস্য কে ছিলেন? তো সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আজারবাইজান আর ফিজি। এই যে আজারবাইজান এবং ফিজি, এরা হলো সর্বশেষ যোগদানকারী দেশ। উভয় 2011 সালে এই আন্দোলনে যোগ দিয়েছে। 1998 সালে যোগদানকারী আজারবাইজান ও বেলারুস ইউরোপ মহাদেশের একমাত্র সদস্য হিসেবে রয়ে গেছে। যদিও আজারবাইজান খানিকটা এশিয়াতে পড়ে, খানিকটা ইউরোপে পড়ে, তার জন্যই আজারবাইজানকে একবার এখানে দেওয়া হচ্ছে, একবার এখানে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আজারবাইজান, ফিজি, বেলারুস এরা কিন্তু যোগদান করেছে, এবং আজারবাইজান ফিজি 2011 সালে যোগদান করেছে। 1998 আজারবাইজান, বেলারুস ইউরোপ মহাদেশের একমাত্র সদস্য হিসেবে রয়ে গেছে। পরে জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী ছিল? তো সেটা আমরা একটু জেনে নিই। জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন মুভমেন্ট বা ন্যাম, এর অন্যতম প্রধান রূপকার ও প্রতিষ্ঠাতা ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এই দুই পরাশক্তির অধীনে বিভক্ত হয়ে পড়েছিল, তখন সদ্য স্বাধীন হওয়া দেশগুলোর স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রাখতে তিনি এই নিরপেক্ষ নীতির সূচনা করেছিলেন। জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা ও অবদানের মূল দিকগুলো নিচে আলোচনা করা হলো। প্রথমে হচ্ছে আন্দোলনের ভিত্তি স্থাপন। তো 1946 সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান থাকাকালীন, অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠন হয় এটাও এসে থাকে, 1946-এ গঠন হয়। তো তখন প্রধান থাকাকালীন ভারতের জোট নিরপেক্ষ অবস্থানের কথা ঘোষণা করেন জওহরলাল নেহরু প্রথম ভারতের জোট নিরপেক্ষ অবস্থানের কথা ঘোষণা করেন 1946-এ। তার লক্ষ্য ছিল স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় কোনো সামরিক ব্লকে বা জোটে যোগদান না দিয়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি স্বাধীন পথ তৈরি করা, মানে কোনো রকম যুদ্ধের মধ্যে যাতে আটকে না থেকে যায় উন্নয়নশীল দেশগুলো, যারা ডেভেলপিং, নাহলে তাদের ডেভেলপ করা আরও মুশকিল হয়ে যাবে। এর জন্য তাদের একটা স্বাধীন পথ তৈরি করার ব্যবস্থা তিনি করেছিলেন। পরে পঞ্চশীল নীতির প্রবর্তন। 1954 সালে নেহেরু ও চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের মধ্যে স্বাক্ষরিত পঞ্চশীল নীতি, 5 প্রিন্সিপালস অফ পিসফুল কোএক্সিস্টেন্স, সেটা কি বলা হয়? পঞ্চশীল নীতি, যেটা চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই এবং নেহরুর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে, যেটা জোট নিরপেক্ষ আন্দোলনের আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে। এর মধ্যে ছিল অন্যের আঞ্চলিক অখণ্ডতা, অর্থাৎ কারুর জায়গা ছিনিয়ে না নেওয়া, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কারুর বিষয়ে নাক না গলানো, অনাক্রমণ, কাউকে আক্রমণ না করা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। পাশাপাশি দেশ থাকলেও তারা যাতে একে অপরের সাথে লড়াই না করে, শান্তিপূর্ণভাবে বাস করে, এরম একটা
পঞ্চশীল নীতি নেহেরু এবং এই চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের মধ্যে স্বাক্ষরিত হয়, যেটা কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনের একটা আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করেছিল। এবার বান্দুং সম্মেলন হচ্ছে, 54তে তো ওই নীতিটা স্বাক্ষরিত হলো এবং 55তে বান্দুং সম্মেলন হবে, যেটা ইন্দোনেশিয়ার বান্দুংয়ে হচ্ছে। জোট নিরপেক্ষ আন্দোলনের বীজ মূলত রোপিত হয়েছিল 1955 সালের ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে। এই সম্মেলনে নেহেরু এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন হওয়া দেশগুলোকে একত্রিত করতে ও সাম্রাজ্যবাদের বিরোধিতায় অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেন। মানে তিনি বলতে চান যে যারা এখন ডেভেলপিং যেসব কান্ট্রিগুলো, তাদের বেশি যুদ্ধে না যাওয়াই ভালো, যুদ্ধে আটকে পড়ে না থাকাই ভালো। সেই জন্য তিনি এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন দেশগুলোকে একত্রিত করতে আর সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করে। অন্যান্য নেতাদের সাথে জোট গঠন, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসিপ ব্রোজ টিটো এবং মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের, এনাদের সাথে মিলে নেহেরু জোট নিরপেক্ষ আন্দোলনের রূপরেখা তৈরি করেন। মেনলি যুগোস্লাভিয়া আর মিশরের প্রেসিডেন্ট আর নেহেরু, এনারা তিনজন মিলে কাজটা প্রথমে শুরু করেন। পরবর্তী সময়ে 1961 সালে বেলগ্রেড সম্মেলনে, যেটা যুগোস্লাভিয়াতেই আছে, সেই সম্মেলনে এই আন্দোলনটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। মানে 1955তে মোটামুটি স্থির হয়ে যায়, আর 1961তে বেলগ্রেড, যুগোস্লাভিয়ার বেলগ্রেডে ইউরোপে এই আন্দোলনটা একদম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। বিশ্ব শান্তি ও মধ্যস্থতা, নেহেরু মনে করতেন জোট নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয় থাকা বা দূরে সরে থাকা নয়, বরং ন্যায় নীতি ও স্বাধীনতার পক্ষে সক্রিয় থাকা। তিনি কোরিয়া, সুয়েজ এবং কঙ্গো সংকটের মতো আন্তর্জাতিক বিরোধ মীমাংসায় মধ্যস্থতাকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একদমই, তিনি কোরিয়ার যে যুদ্ধ হয়েছিল 1950-এর দিকে, যার পরে কোরিয়া দুভাগে ভাগ হয়ে গেল, এখনও দুই কোরিয়ার মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে, নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যে, এবং সেটা তিনি থামিয়ে রেখেছিলেন, মানে থামাতে সক্ষম হয়েছিলেন, দুজনকার মধ্যে একটা মধ্যস্থতা হিসেবে কাজ করেছিলেন যে না, তোমরা এবার থামো, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তো সেটা করতে তিনি সাহায্য করেছিলেন কিন্তু জওহরলাল নেহেরু। তো তিনি কোরিয়া, সুয়েজ এবং কঙ্গো, এই সমস্ত দেশের যে লড়াই হচ্ছিল, সেখানে যে সংকট ছিল, তার মতো আন্তর্জাতিক বিরোধকেও কিন্তু মীমাংসায় মধ্যস্থতাকারীর মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার মানে জোট নিরপেক্ষতাতে অংশগ্রহণ করা বা এই আন্দোলনটার মধ্যে সামিল থাকা মানে তার মতে এরকম ছিল না যে নিষ্ক্রিয় থাকা বা দূরে থাকা, বরং যে দেশগুলো সদ্য স্বাধীন হয়েছে তারা অলরেডি অনেক বেশি পিছিয়ে আছে, সেই সমস্ত ডেভেলপিং কান্ট্রিগুলোকে যাতে ডেভেলপ করার সুযোগ থাকে, আরও বেশি যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতি না হয়ে যায়, সেটা ভেবেই তিনি এগুলো করেছিলেন। বিশ্ব শান্তি বজায় রাখার জন্য মধ্যস্থতার কাজ তিনি করেছিলেন। তারপরে যেটা বলা হচ্ছে যে তাঁর প্রবর্তিত এই নীতি সদ্য স্বাধীন দেশগুলোকে পরাশক্তির শোষণ ও প্রভাব থেকে রক্ষা করে এবং বিশ্বমঞ্চে ভারতের জন্য একটি শক্তিশালী ও সম্মানজনক অবস্থান তৈরি করেছিল। তো আজকে আমরা এই নন অ্যালাইন মুভমেন্ট, এই ব্যাপারটা একটু জেনে নিলাম যে এটা কবে গঠিত হয়েছিল। এখান থেকে যে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো, প্রথমেই হচ্ছে এখানে কটা দেশ আছে, এখানে সদস্য দেশ হচ্ছে 120টা। তো এটা কবে গঠিত হয়েছিল? এটা গঠিত হয়েছিল 1961 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। এবং কোথায় এটার প্রথম ধারণাটা আসে? ইন্দোনেশিয়ার বান্দুংয়ে 1955-তে। 5 জন মূল নেতা কে কে ছিল? 1961-তে প্রতিষ্ঠা করেন ভারতের জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট, তাছাড়া মিশর, ইন্দোনেশিয়া, ঘানা, এনাদের যে প্রধান ছিল দেশের, তারা মিলে। তারপরে হচ্ছে আবারও এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে 120টি সদস্য রাষ্ট্র এবং 17টি পর্যবেক্ষক দেশ নিয়ে এটা গঠিত। এদের কিন্তু কোনো স্থায়ী সদর দপ্তর নেই, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এবং ভারতে কবে এটা সম্মেলনটা হয়েছিল? ভারতে হয়েছিল 1983-তে মার্চ মাসে নিউ দিল্লিতে হয়েছিল 7ম শীর্ষ সম্মেলন। 83টি সদস্য রাষ্ট্র দিল্লি ঘোষণাপত্র গ্রহণ করেছিল। এবং এর যে এমব্লেমটা, চিহ্নটা, প্রতীকীটা, সেটা মাথায় রাখতে হবে যে সর্বশেষ দেশ হিসেবে কারা যোগদান করেছিল। সর্বশেষ দেশ হিসেবে আজারবাইজান এবং ফিজি যোগদান করেছিল 2011-তে। এবং এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা মনে রাখতে হবে যে আন্দোলনের ভিত্তি কী ছিল। আন্দোলনের ভিত্তিটা ছিল হচ্ছে 1946 সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকাকালীন নেহেরু প্রথম ভারতের জোট নিরপেক্ষ অবস্থানের কথা ঘোষণা করেন। তার লক্ষ্য ছিল স্নায়ুযুদ্ধের সময় কোনো সামরিক ব্লকে বা জোটে যোগদান না দিয়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটা স্বাধীন পথ তৈরি করা। তো এই 1946 সালে অন্তর্বর্তীকালীন সরকারের তিনি প্রধান থাকেন, সেটা তো একটা আসেই পরীক্ষাতে। সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার হয় এবং এই সময় কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এছাড়া 1954-তে নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রীর মধ্যে পঞ্চশীল নীতি হচ্ছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর তার ঠিক পরের বছরই
তার ঠিক পরের বছরই 1955-তে বান্দুংয়ে এই ধারণাটা একদম সলিডভাবে গঠন করা হচ্ছে। আর 1961-তে বেলগ্রেডে সম্মেলনে সবাই প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে, যোগ দিচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো, আর কোন টপিকের ওপর ভিডিও চাও সেটাও কমেন্ট করে লিখতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম আরও ভিডিও দেখতে চাও, এছাড়া অনেক কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ আমরা করে চলেছি, যেগুলো WBPSCর এক্সাম, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং WBCSকে মাথায় রেখেই করা হয়। তো তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।